এই দেখো এটা কি, এটা নিউক্লিওলাস। নিউক্লিয়াস। হ্যাঁ, নিউক্লিওলাসে কি হয়, নিউক্লিওলাস থেকে রাইবোজোম তৈরি হয়। দেখো অনেক রাইবোজোম নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিওলাসের মধ্যে রাইবোজোম তৈরি হচ্ছে, অনেক রাইবোজোম তৈরি হচ্ছে। সেই রাইবোজোম গুলা দেখো বেরিয়ে যাচ্ছে নিউক্লিওলাস থেকে, নিউক্লিয়াস থেকেও বের হয়ে যাবে। এই যে নিউক্লিয়ার পোর্ট দিয়ে একটা রাইবোজোম বের হয়ে গেল, এই যে অনেকগুলো রাইবোজোম নিউক্লিয়ার পোর্ট দিয়ে বের হইলো। আর নিউক্লিয়াসের সাথে লাগানো থাকে তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো দেখো তারা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে চলে গেল। এই দেখো কতগুলো আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে মিলে গেল। এবং কতগুলা রাইবোজোম আছে যেগুলা ফ্রি। দেখো এটা তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো তোমরা দেখো কতগুলা রাইবোজোম, যেমন এই যে রাইবোজোম, এই রাইবোজোম গুলা দেখো, এই রাইবোজোম গুলা কিন্তু কারোর সাথে যুক্ত না, এদেরকে আমরা বলি মুক্ত রাইবোজোম। আর এই যে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার সাথে কতগুলা রাইবোজোম যুক্ত, এই যে দেখো তার সাথে কতগুলা রাইবোজোম যুক্ত। এই রাইবোজোম গুলা কিন্তু মুক্ত না, এগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত। তো এর উপর ভিত্তি করে আমরা, তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এমন হতে পারে যে কখনো তার সাথে কোনো রাইবোজোম নাই, যেমন এই পোরশনটা দেখো তার সাথে কোনো রাইবোজোম যুক্ত নাই, কিন্তু এইদিকে তুমি যদি দেখো যে তার সাথে আসলে রাইবোজোম যুক্ত। তো এর উপর ভিত্তি করে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে দুই ভাগে ভাগ করতে পারি। কিছু যেগুলোর সাথে রাইবোজোম যুক্ত তাকে আমরা বলি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর যেখানে রাইবোজোম যুক্ত না তাকে আমরা বলি স্মুথ এন্ডোপ্লাজমিক। এই যে দেখো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখানে রাইবোজোম যুক্ত আছে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাইবোজোম দেখতেছো কিভাবে যুক্ত, এটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই দেখো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেখানে রাইবোজোম যুক্ত নাই। এখন আমরা একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে ঢুকতেছি। দেখো আমরা একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে একটু ঢুকবো। আচ্ছা, একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে ঢুকতেছি। দেখো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে ঢুকে দেখতেছি এগুলো এগুলো কি জানো, এগুলো সব প্রোটিন। যে তোমরা দেখতেছি এগুলো হচ্ছে প্রোটিন। হ্যাঁ, একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে এখন আমরা, এগুলো হচ্ছে প্রোটিন। এই প্রোটিন কই তৈরি হয়, রিনি বলো, রিনি প্রোটিন কই তৈরি হয়? নিউক্লিয়াসে। প্রোটিন রাইবোজোমে তৈরি হয় না? রাইবোজোমে প্রোটিন তৈরি হয়। দেখো এই যে একটা রাইবোজোম দেখতেছো এখানে, এই যে একটা প্রোটিন বের হচ্ছে রাইবোজোম থেকে, একটা প্রোটিন বের হচ্ছে। তার মানে রাইবোজোম তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লাগানো থাকে, তো সেখানে প্রোটিন তৈরি হয়, প্রোটিনটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে চলে যায়। তো ভিতরে গিয়ে কি হয় আমরা একটু দেখি। কিভাবে তৈরি হয় রাইবোজোম? রাইবোজোম কিভাবে তৈরি হয়? রাইবোজোমে কিভাবে প্রোটিন তৈরি হয়? আচ্ছা, এইগুলা নিয়ে এই চ্যাপ্টারের শেষের দিকে আমরা ট্রান্সলেশন পড়বো। ট্রান্সলেশন মানেই হচ্ছে প্রোটিন সিনথেসিস। তখন আমরা ডিটেইলস এগুলা দেখাবো যে কিভাবে তোমার প্রোটিন তৈরি হয়, কিভাবে হচ্ছে না হচ্ছে, বুঝছো? এগুলো আমরা সব ডিটেইলস বলবো। এখন আপাতত জেনে রাখো যে রাইবোজোমে প্রোটিন তৈরি হয়, এবং দেখো রাইবোজোম থেকে একটা প্রোটিন বের হচ্ছে এবং সে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে যাচ্ছে। এই দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে একটা প্রোটিন গেল। তারপরে কি হয় দেখো, তারা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কিভাবে বের হয়। দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কিভাবে বের হয়, এই দেখো বের হচ্ছে কিভাবে। এই দেখো ঝিল্লিবদ্ধ একটা বেসিকল হয়ে গেল, এগুলাকে আমরা বলি ভেসিকল। তাহলে বেসিকল দিয়ে কি হয় দেখছো তো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কিন্তু ভেসিকল হইলো। দেখো এই ভেসিকল তারপরে কোথায় যায় তারা, এই যে গোলজি বডিতে যায়। গোলজি বডিতে দেখো ঢুকতেছে, এই যে গোলজি বডিতে ঢুকতেছে এই ভেসিকল গুলা। গোলজি বডির ভিতরে তাহলে কি হয়, এই যে প্রোটিন গুলা তোমরা দেখতেছো, এই প্রোটিনের এই যে গুটিকা দেখতেছো অনেকগুলা, এইগুলা কি? একজন বলো তো আমাকে, রিনি বলো এগুলা কি? রুমি বলতে পারবা? এগুলো হচ্ছে অ্যামিনো অ্যাসিড। এগুলা অ্যামিনো অ্যাসিড, মানে প্রোটিন আসলে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। এই যে প্রোটিনটা তোমরা দেখতেছো না, এই প্রোটিনটা কিন্তু আমাদের দেহে কাজ করতে পারে না। তার জন্য তার স্ট্রাকচারটা একটু চেঞ্জ করতে হয়, তার গঠন, নির্দিষ্ট গঠন সে লাভ করে। তাহলে কি হয়, এই প্রোটিনটা কিন্তু একটা প্রোটিন হইলো, ধরো এটা একটা এনজাইম, কিন্তু সে তার কাজ করতে পারে না। তার জন্য তার স্ট্রাকচারে কিছু চেঞ্জ আনতে হয়। তাহলে কি চেঞ্জ আনতে হয় আমরা একটু দেখি। দেখো এটা প্রোটিনের কিভাবে স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, এই যে এই দেখো তার অনেক ফোল্ডিং হচ্ছে প্যাঁচাচ্ছে দেখতেছো। এই দেখো ফোল্ডিং হচ্ছে, এই যে ফোল্ডিং হয়ে দেখো আমরা একটা
এই যে একটা নির্দিষ্ট গঠনের প্রোটিন পেয়ে ফেললাম। এখন কিন্তু সে একদম একটা প্রোটিন, মানে এখন সে তার গঠনও পাইছে। তারপর দেখতেছো প্রোটিনের সাথে কি একটা যুক্ত হচ্ছে, এই যে দেখো প্রোটিনের সাথে যুক্ত হচ্ছে লিপিড। তাহলে এই যে প্রোটিন আর লিপিড যুক্ত হইলো, এইটাকে আমরা বলি লিপোপ্রোটিন, কারণ এখানে লিপিড আর প্রোটিন একসাথে যুক্ত হয়েছে। আচ্ছা, আবার দেখা যায় যে কত কত এবার প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট যুক্ত হয়। তো যেই প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট যুক্ত হয় তাকে আমরা বলি গ্লাইকোপ্রোটিন। গ্লাইকো মানে কার্বোহাইড্রেট থেকে আসছে, গ্লাইকোপ্রোটিন। দেখতেছো তো গ্লাইকোপ্রোটিন। হুম, এখন তার গঠন শেষ, তারপরে সেই ভেসিকল দিয়ে আবার এই এন্ডোপ্লাজম, আমরা তো ঢুকছিলাম কোথায়, গোলজি বডিতে, ভেসিকল দিয়ে সে সেখান থেকে বের হয়ে যায়। আচ্ছা, তারপরে আরো কিছু কোষ আছে, উদ্ভিদ কোষে কিছু ইউনিক ক্যারেক্টারিস্টিক্স আছে। যেমন দেখো উদ্ভিদ কোষের মধ্যে কোষ গহ্বর আছে, ভেকিউল যেটা, এই যে দেখো কোষ গহ্বর দেখতেছো তো, ব্লান্ট সেল দেখা যায়। এই দেখো কোষ গহ্বর, এর মধ্যে কি থাকে, কোষ রস। এই যে একটা এনিম্যাল সেল আমরা দেখালাম, আর এই পাশে একটা প্লান্ট সেল। এই যে দেখো এটা এনিম্যাল সেলের ক্যারেক্টারিস্টিক, এগুলো প্লান্ট সেলে নাই। এগুলা কি, লাইসোজোম। এগুলা কিন্তু উদ্ভিদ কোষে নাই, এগুলো হচ্ছে লাইসোজোম। লাইসোজোম জানি কি করে, এই দেখো সে ফেগোসাইটোসিস কিভাবে করেছে, খেয়ে ফেলতেছে খেয়ে ফেলতেছে, এই দেখো খেয়ে ফেলছে, খেয়ে ফেললো, ভিতরে নিয়ে নিচ্ছে, দেখো এটাকে একদম শেষ করে দিবে, সে লাইসোজোম। এই যে কিভাবে শেষ করে এগুলো আমরা একটু জানবো। এগুলা কি মাইটোকন্ড্রিয়া, একটাকে আমরা বলি মাইটোকন্ড্রিয়ন। এটা একটু মনে রাখতে পারি শব্দটা, যে এগুলো তো গ্রিক শব্দ বা ল্যাটিন শব্দ। তো সেগুলা যদি তোমার অন থাকে, হ্যাঁ, দেখা যায় যে অনেকগুলা হইলে এটা প্লুরাল হয়ে যায়। যেমন ধরো মাইটোকন্ড্রিয়ন, মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ, এরকম আরো কত শব্দ আছে যেগুলো এরকম হইলে, যেমন ডাটাম, ডাটা, মেমোরিয়ান্ডাম, মেমোরিয়ান্ডা, এমন কিছু শব্দ আছে তারা এইভাবে প্লুরাল হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে মাইটোকন্ড্রিয়ন মানে একটা মাইটোকন্ড্রিয়া, আর মাইটোকন্ড্রিয়া, এই দেখো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি হয়, মাইটোকন্ড্রিয়ার ভিতরে ক্রেবস চক্র হয়, তোমরা জানো, যেখানে অনেক বেশি শক্তি তৈরি হয়। এটাকে আমরা বলি কোষীয় শোষণ, না, ক্রেবস চক্র হয়। এই দেখো অনেক অ্যাটিপি তৈরি হচ্ছে, এগুলো বের হচ্ছে, এই যেগুলো হচ্ছে অ্যাটিপি, যেগুলো বের হচ্ছে মাইটোকন্ড্রিয়া থেকে, এগুলো হচ্ছে অ্যাটিপি, এগুলা বের হচ্ছে। যদি মাইটোকন্ড্রিয়া থেকে কোনো অ্যাটিপি তৈরি না হয়, যেমন এখন তোমরা ছবিতে দেখতেছো মাইটোকন্ড্রিয়া থেকে অ্যাটিপি আসতেছে না, তাহলে সেই কোষ কিন্তু শক্তি পাবে না, তখন এই কোষটা মারা যাবে। এই যে, এই যে মারা গেছে ওই সেল, এখন আমরা আরেক সেলে আসছি। এই দেখো এগুলা কি, এগুলা কি, এই যে সুতার মতো কত স্ট্রাকচার দেখতেছো, এই যে এগুলা সুতার মতো যে স্ট্রাকচার গুলো তোমরা দেখতেছো, এইগুলাকে আমরা বলি সাইটোস্কেলিটন। স্কেলিটন মানে হচ্ছে কঙ্কাল, তো কোষের মধ্যে তো কোনো কঙ্কাল নাই, এরকম এই যেগুলা দেখতেছো এগুলো হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি, যেগুলা এই যেগুলা অনেক প্রোটিন দিয়ে তৈরি, এগুলা এইগুলাকে এখানে বিভিন্ন রকম স্ট্রাকচার তোমরা দেখতেছো। কিছু দেখতেছো একদম সুতার মতো, এই যেগুলো এগুলা, আবার দেখতেছো একটা টিউবের মতো এগুলা। তো এটাকে আমরা বলি মাইক্রোটিবিউল, আর এগুলাকে আমরা বলি মাইক্রোফিলামেন্ট। এইগুলা মিলে যেগুলা হইলো এটাকে আমরা বলি সাইটোস্কেলিটন। আচ্ছা, কঙ্কাল, কঙ্কাল কি করে, আমাদের দেহকে নির্দিষ্ট আকার দেয়, তাই না? হ্যাঁ, হ্যাঁ। কঙ্কাল আমাদের দেহকে নির্দিষ্ট আকার দেয়। আর এই যে মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট মিলে যে তোমার হলো সাইটোস্কেলিটন, এটা একটা কোষকে নির্দিষ্ট আকার দেয়। কোষকে দেখো, যদি তোমার এই সাইটোস্কেলিটনটা এখানে না থাকে, এগুলো যদি সব যদি এখানে চলে আসতো, তখন কিন্তু সেলটা এভাবে ভেঙে পড়তো না। এটা বুঝতেছো, যদি তোমার ইয়া হইতো, এই যে সাইটোস্কেলিটন যদি এখানে না থাকতো, এগুলা যদি ভিতরে চলে আসতো, তাহলে সেল কিন্তু এভাবে ভেঙে যাইতো। যেমনটা আমরা তোমার আরবিসি তে দেখি, যেমন আরবিসির শেপটা হচ্ছে কেমন, আমাদের লোহিত রক্তকণিকার শেপ হচ্ছে এরকম, কেন, কারণ তো সাইটোস্কেলিটন এইভাবে থাকে। যদি সাইটোস্কেলিটনটা এখানেও থাকতো, এখানে এদিকেও থাকতো, তাহলে কিন্তু সেল মেমব্রেন এখানে আসতে পারতো না, সে এখানে থাকা লাগতো। কিন্তু এখানে কোনো সাইটোস্কেলিটন নাই, এই জন্য সেল মেমব্রেনটা ভিতরে ঢুকে যায়। তাহলে একটা সেলের বা একটা কোষের আকার কে নির্ধারণ করতেছে, রিনি বলো। সাইটোস্কেলিটন। হ্যাঁ, তাহলে এটা একদম বুঝছো তো কিভাবে সাইটোস্কেলিটন একটা সেলের আকার নির্ধারণ করতেছে। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখি এটা নিয়ে একটু আমরা একটু দেখে ফেলি। এই যে সাইটোস্কেলিটন, এদিকে আমরা বলি সাইটোস্কেলিটন, এই যে দেখো আমরা একটু বড় করে দেখালাম। এই যে এগুলো হচ্ছে মাইক্রোফিলামেন্ট, প্রোটিন দিয়ে তৈরি। তারপর এগুলো মাইক্রোটিউবিউল। হুম,
এই যে দেখো, এই যে আমরা এখন একটা প্লান্ট সেলে চলে গেলাম, তার কিছু ইউনিক ক্যারেক্টারিস্টিক জানবো। একটা উদ্ভিদ কোষের মধ্যে কি আছে, এই একটা পাতার মধ্যে যদি ঢুকি, দেখো এই যে পাতা থেকে একটা সেলের ভিতরে গেলাম, এই যে দেখো, এই যেগুলা কি প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট। সবুজ কেন? কারণ তাদের মধ্যে তোমরা জানো ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল হচ্ছে সবুজ, ক্লোরো শব্দের মানেই হচ্ছে সবুজ, ফিল শব্দের মানে হচ্ছে পছন্দ করা, তাহলে ক্লোরোফিল মানে সবুজ পছন্দ করা, এরকম একটা অর্থ আসে। আচ্ছা, সবুজ রঞ্জকে তারা। দেখো ক্লোরোফিল। এই যে আরো কিছু বৈশিষ্ট্য আছে উদ্ভিদ কোষের, এই যেমন সেল ওয়াল আছে, যেটা প্রাণী কোষে নাই, তার সেল মেমব্রেন দেখতেছো তোমরা। আর কোষ গহ্বর তো মাঝখানে দেখছোই, এটাও প্রাণী কোষে নাই। প্রাণী কোষে অনেক গহ্বর আছে, এমন একটা গহ্বর নাই। আচ্ছা, এখন আমরা আরো কয়েকটা ফিচার জানবো, যেগুলা কিনা ইউনিক। যেমন ধরো আমাদের কোষের ক্ষেত্রে ইউনিক, এগুলো উদ্ভিদ কোষের মধ্যে নাই, প্রাণী কোষের মধ্যে আছে। তো আমরা কোথায় ঢুকতেছি? আমরা আমাদের শ্বসন তন্ত্রের মধ্যে ঢুকতেছি। আমাদের শ্বসন তন্ত্র, শ্বসন তন্ত্রের মধ্যে কি কি আছে? এই দুটো হচ্ছে ট্রাকিয়া, এই দুটো হচ্ছে দুটা ফুসফুস। তো এই এখন দেখো আমরা কোথায় ঢুকছি। আমরা এখন শ্বসন তন্ত্রের একটা কোষ দেখবো কেমন। এই যে আমরা ঢুকছি কোষের ভিতরে, এই যে ইয়ার ভিতরে ট্রাকিয়া দেখাচ্ছি আমরা। এর ভিতরে এই যে দেখো ট্রাকিয়াল ছিল, ব্রঙ্কাস ছিল, ব্রঙ্কিউল ছিল, সেগুলার ভিতরে আমরা ঢুকলাম। এখন তোমরা এখানে দেখতেছো এইগুলা কি, যে দেখো এই যে এগুলা, এগুলা কিন্তু কোষ থেকে বের হয়েছে। এই দেখো, একটু ছবি আমি একটু দেখাই। এই যে এগুলা কিন্তু একটা কোষ থেকে বের হয়েছে। কোষটা ধরো এরকম ছিল, এরকম একটা কোষ ধরো ছিল এরকম, হ্যাঁ। তো এইখান থেকে এগুলো এরকম করে বের হয়েছে, এগুলো এরকম করে বের হয়েছে। এদেরকে আমরা বলি সিলিয়া। এই যে দেখো, এদেরকে আমরা বলি সিলিয়া। তো সিলিয়া কি দিয়ে তৈরি? ওই যে আমরা একটু আগে বললাম মাইক্রোটিবিউল, মাইক্রো ফিলামেন্ট, ওইগুলা দিয়ে কিন্তু সিলিয়াও তৈরি, বুঝছো? তাহলে দেখো সিলিয়ার কাজ কি। এই দেখো, তোমার আমাদের শ্বসনতন্ত্রের মধ্যে যে ময়লা জমে আছে, আমাদের শ্বসনতন্ত্রের মধ্যে যে ময়লাগুলো জমে আছে, সিলিয়া কি করতেছে? তাকে এই দিকে দেখো দিচ্ছে, ঠেলে ঠেলে এদিকে দিচ্ছে, এদিকে দিচ্ছে, দেখো এদিকে দিচ্ছে। তো তাহলে কি সিলিয়ার এই ধরনের মুভমেন্টের কারণে কি হচ্ছে? এই যে ময়লাগুলো এগুলা চলে আসতেছে, আমাদের মুখের দিকে চলে আসতেছে, এবং এক সময় যখন আমাদের মুখের কাছাকাছি চলে আসবে, তখন আমরা এটাকে কফ হিসাবে, হয়তো তোমার আমাদের হাঁচি আসতে পারে, এই ময়লাটা বের হয়ে যেতে পারে, অথবা কফ আসতে পারে। ঠিক আছে? তাহলে দেখো, শ্বসনতন্ত্রের ভিতরে যদি কোনো ময়লা ঢুকে যায়, সেইটাও কিন্তু প্রতিরোধের ব্যবস্থা আছে। যেমন এই যে কোষগুলোর মধ্যে সিলিয়া আছে, তারা দেখো এই এই ময়লাকে কিভাবে সামনে ঠেলে দিচ্ছে, কিভাবে বাইরের দিকে ঠেলে দিচ্ছে। দেখো আমি একটু দেখাই আবার। এই দেখো, এই যে দেখো কিভাবে দিচ্ছে সামনের দিকে। তো যখন মুখের কাছাকাছি চলে আসবে, আস্তে আস্তে ট্রাকিয়ার কাছাকাছি চলে আসবে মুখের দিকে, তখনই দেখবা যে আমাদের কফ হচ্ছে। হ্যাঁ, এই যে এটা কি, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। এই দেখো ব্যাকটেরিয়া লেজের মতো কি আছে দেখতেছো? ব্যাকটেরিয়ার মধ্যে দেখো লেজের মতো কি আছে, এই যে এটাকে আমরা বলি ফ্লাজেলা। এইগুলাও কিন্তু এই সাইটোস্কেলিটন দিয়েই তৈরি। ফ্লাজেলা দেখো, ফ্লাজেলার সাহায্যে সে চলতে পারে। অনলি হিউম্যান সেল, যেটা হচ্ছে স্পার্ম বা শুক্রাণু, তার মধ্যেও ফ্লাজেলা আছে, সেও এটা দিয়ে চলাচল করতে পারে। এই যে, আচ্ছা, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমরা একটা ছোটখাটো একটা ভিডিও দেখলাম, এবং এর মধ্যে আমরা এই চ্যাপ্টারের প্রথম অংশের সামারিটা দেখলাম। এখন আমরা ইন্ডিভিজুয়াল ভাবে প্রত্যেকটা আলোচনা করব। এই আলোচনার আগে তোমরা এই ভিডিও থেকে কি শিখলা, আমি সবাইকে একটা একটা প্রশ্ন করি, তারপরে আমি যাব।